আমি তো বুঝতেছি না এখন আমি কি করব। এই মেয়ে বলে কি এরে নাকি আমার এখন বিয়ে করতে হবে। আমি নুসরাতরে বলি, বিয়ে কি মামার বাড়ির আবদার, চাইলে পাওয়া যায়। আমি তো বারবার আপনারে বলতেছি যে আমার ভুল হয়ে গেছে, তারপরেও কেন আপনি এমন পাগলামি করতেছেন। এগুলা শুই না নুসরাত বলা শুরু করে, আমার কথায় যদি এখন রাজি না হস তাহলে এখন আমি তোর সাথে কি করব তুই ভাবতেও পারবি না। সত্যি কথা বলতে নুসরাতরে দেখা আমার অনেক ভয় লাগতেছে। না জানি এই মেয়ে আমার সাথে কি না কি করে। তারপরে আমি বুকে অনেকটা সাহস নিয়ে বলি, কি করবেন আমার সাথে। ও বলে, তোকে এখন আমি ধর্ষণ করব। এই মেয়ের কথা শুনে আমি বড় ধরনের একটা ধাক্কা খাই। বলে কি এই মেয়ে, সে নাকি আমাকে ধর্ষণ করবে। কি দিন আইলো রে বাবা, একটা মেয়ে একটা ছেলেরে বলতেছে যে তোমারে আমি ধর্ষণ করব। আমি তো অনেকটা টেনশনে পড়া যাই, কি করব এখন আমি। এই মেয়ের তো মোটেও কোনো বিশ্বাস নাই, ওর রূপের মোহে ফেলে আমাকে যা খুশি তাই করাইতে পারে। তাও আমি ওরে বলি, দেখেন আমি কিন্তু এখন চিৎকার দেব। নুসরাত আমাকে বলে যে চিৎকার দিয়ে কি বলবি তুই। সেটাই তো, আমি চিৎকার দিয়ে কি বলবো। আমি তো একটা পুরুষ মানুষ, আর আমাকে নাকি একটা মেয়ের ভয়ে চিৎকার দিতে হবে। ছি ছি, এটা জানলে তো সবাই আমার পুরুষত্ব নিয়ে আঙ্গুল তুলবে। এরপরও আমি নুসরাতরে বলি যে দেখেন আমারে প্লিজ ছাইরা দেন। এইভাবে যদি আমি আর আপনি এক রুমে থাকি তাহলে মানুষে খারাপ ভাববে। ও বলে যে তাহলে আমাকে এখনই বিয়ে করতে হবে। আমি এবার ওরে ঝাড়ি দিয়া বলি যে পারবো না আপনাকে বিয়ে করতে, আপনি চাবিটা দেন, আমি এক্ষুনি বাইরে বের হব। ও আমাকে বলে যে ঠিক আছে, তোরে বিয়ে করতে হবে না, আমি এখন তোরে ধর্ষণ করব, তারপর তোর সন্তানের মা হব, অ্যান্ড লাস্টে তোর সব কুকর্মের কথা মিডিয়ার সামনে বলে দেব। ও আমার অনেক কাছে আইসা এসব বলতিছে, এতটাই কাছে যে আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাইতেছি। ওর নিঃশ্বাসগুলোতে আমার অনেক অস্থির লাগতেছে। মেয়েটা কিন্তু আস্তে আস্তে আমারে তার মায়া জ্বালা আটকায় ফেলতেছে। মন মাতাল করা এক ঘ্রাণ পাচ্ছি তার শরীর থেকে। আমি এবার অনেকটা রাইগা তারে বলি যে দেখেন আপনি কিন্তু এটা ঠিক করতেছেন না, আমি কিছু বলতেছি না দেখা আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন না। নুসরাত এইবার আমার টি শার্টের কলার ধইরা বলে, এই বেটা তোর সাহস তো কম না, তুই আমার রুমে থাইকা আমারে ঝাড়ি মারতেছস, দাঁড়া তোরে এবার মজা দেখাচ্ছি। এইটা বইলা সে আমারে কোনো কথা বলার সুযোগ দেয় না, সে তার ঠোঁট আমার ঠোঁটে মিশাই দেয়। আমি না চাইতেও তার ডাকে ধীরে ধীরে রেসপন্স করা শুরু করি। এক প্রকার সে আমারে বশে কইরা নিছে। আমি তার নেশায় মাতাল হইয়া গেছি, আমার নিজের প্রতি নিজের কন্ট্রোল হারাই ফেলে। সে তার বড় বড় নখ দিয়ে আমার পিঠ খামচে ধরছে, কিন্তু আমার কোনো হুঁশ নাই। আমি পাগলের মতো নুসরাতের শরীরটা নিয়ে রাসলীলায় মেতে উঠি। অনেকটা সময় পর নিজের হুঁশে ফিরে দেখি নুসরাত আমার বুকে শুয়ে আছে। আমার নিজের প্রতি নিজের অনেক ঘৃণা হইতিছে। কি করলাম আমি এইটা, এতটাই নীচ আমি। একটা মেয়ের শরীরের নেশায় আমি আমার অতীতটা ভুলে গেলাম, কেমনে পারলাম আমি এটা করতে। এসব ভাবতে ভাবতে চোখ থেকে 2 ফোঁটা পানি গাল বেয়ে বুকে এসে জমা হলো। এইটা দেখে নুসরাত বলে, কাঁদতেছো কেন তুমি। আমি তার কথায় বাস্তবে ফিরি। এক ঝাটকায় তারে আমার বুক থেকে সরিয়ে বিছানার একপাশে ফেলে দিলাম। সে হয়তো মোটেও এমন কিছু আশা করে নাই। এরপর আমি তারে বলি যে দরজার চাবি দাও। ও বলে যে এখনই চলে যাবে। আমি চিৎকার করে বলি, চাবি চাইতেছি আমি। এবার নুসরাত তার দরজাটা খুলে দিল। আমি সেইখান থেকে বেরিয়ে বাইক নিয়ে সোজা বাড়ি চলে আসি। কারোর সাথে কোনো কথা না বলে রুমে আইসা দরজা লাগাই দিই। এরপর দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ি। নিজের প্রতি অনেক রাগ হইতিছে, কিভাবে পারলাম আমি এই জঘন্য কাজটা করতে। আমি এখন কিভাবে এই নোংরা শরীর নিয়ে দিশার কাছে যাব। আজকে বহু বছর পর আবারও চিৎকার করে কান্না করতে ইচ্ছা করতেছে। আমি আর সেইখানে বইসা না থাইকা ওয়াশরুমে চলে আসি। এখন ঝর্ণার প্রতিটা ফোঁটা আমার অপবিত্র গায়ে আছড়ে আছড়ে পড়তেছে। হয়তো কিছুক্ষণ আগের ঘটনা কেউ জানবে না, কিন্তু আমি যে আমার নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। ঝর্ণার পানির সাথে আমার চোখের পানিও এক হয়ে গেছে।
ওয়াশরুম থেকে গোসলটা সেরে বিছানায় চলে আসি। মাথাটা অনেক আগে থেকে ব্যথা করতেছিল, কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে। রুমের লাইটটা অফ করে দিয়ে বালিশে মাথা রেখে চোখটা বন্ধ করে নিলাম। ঘুম ভাঙলো একেবারে সকালে। মাথাটা এখনো ঝিমঝিম করতেছে। ঘড়ির দিকে তাকাই দেখি 9টা বাজতে চললো। বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ভার্সিটির জন্য রেডি হয়ে নিচেও চলে এলাম। সবার সাথে সকালে নাস্তা